আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে সঙ্গে আছেন নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। তাপপ্রবাহ কমার সাথে সাথে দেশব্যাপী শিলাবৃষ্টি ও কালবৈশাখী ধারা। আগামী এক সপ্তাহ এমন পরিস্থিতি থাকবে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে দেশব্যাপী ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি। ইসরায়েলি নৃশংসতা বন্ধ ও যুদ্ধবিরোধী আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবি। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত প্রার্থীরা। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলেই কঠোর শাস্তি বললেন ওবায়দুল কাদের। প্রার্থী তালিকায় আওয়ামী লীগ শূন্য টিনের বাক্স হয়ে গেছে মন্তব্য রিজভির। এবং সুন্দরবনের গহীন এলাকা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। ধোঁয়া দেখলেই ছিটানো হচ্ছে পানি। অগ্নি নির্বাপনের কাজ চলবে আরো 2 দিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাপপ্রবাহ কমার সাথে সাথে সারা দেশে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও হচ্ছে বজ্রসহ শিলাবৃষ্টিও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 12 থেকে 13 মে পর্যন্ত এই ঝড় বৃষ্টি নিয়মিত থাকতে পারে। একই সঙ্গে 15 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়। দেশের সবচেয়ে বেশি 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। তাপপ্রবাহের পর রাজধানীতে রাতে বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয়েছে। এতে স্বস্তি নেমে এসেছে নগর জীবনে। আগামী 24 ঘন্টায় সারা দেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 12 থেকে 13 মে পর্যন্ত প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে থাকতে পারে এই ঝড় বৃষ্টি। একই সঙ্গে 15 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়। তবে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু মে মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। তবে আপাতত এই মাসের 11-12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বিচ্ছিন্নভাবেই আছে। তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে। তার পরবর্তীতে আবার কিন্তু এই মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত হবে। তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টি আমরা আশা করছি। 15 তারিখের পরে থেকে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ি, সদর, বেগমগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলাতেও স্বস্তির বৃষ্টি হয়। এতে অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে আসে। মুন্সিগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ভেঙে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ে। একই রকম কালবৈশাখী হয়েছে সিলেট জুড়ে। কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত কালবৈশাখীর তাণ্ডব চলে। ঝড়ে নগরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। আজ দেশের সবচেয়ে বেশি 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। একই রকম কালবৈশাখী দেখা দিয়েছে চট্টগ্রামেও। বেলা 3টার পর আকাশ কালো করে শুরু হয় ঝড়, যা মৌসুমের সবচেয়ে তীব্র গতির কালবৈশাখী বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়। ইলিয়াস কমল, মাই টিভি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে তা বন্ধ করতে হবে। এ সময় পশ্চিমা দেশে চলমান ইসরায়েল বিরোধী আন্দোলন করা শিক্ষার্থীদের গ্রেফতারেরও নিন্দা জানান বক্তারা। এ সময় ফিলিস্তিনি শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। আমিনা হিরার রিপোর্ট। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্রি প্যালেস্তাইন, স্বাধীন হবে ফিলিস্তিন, এমন সব স্লোগান আর প্লেকার্ড হাতে নিয়ে সকাল থেকেই হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পদযাত্রা ও সমাবেশে আগত শিক্ষার্থীদের চোখে মুখে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ। প্রত্যেকেরই দাবি, মুক্তি দিতে হবে ফিলিস্তিনিদের। যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে, এরই প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান। For the students who couldn't come out of home to go and pursue their dreams, inshallah one day it's going to be better.
প্রত্যেকটা মানুষের মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, ওই দেশটা যেন নিজের পরিপূর্ণতা ফিরে পায় এর জন্য। And asking for the peace, justice and the basic human right. বেলা 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। দীর্ঘ এই পদযাত্রায় শামিল হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রলীগের কর্মীরা। পদযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে। সমাবেশে ফিলিস্তিন রাষ্ট্রকে মুক্ত ও স্বাধীন করার দাবি জানান ছাত্রলীগ সভাপতি। আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। দীর্ঘদিন ধরে গাজায় চলা নির্মম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা হয়রানির শিকার হচ্ছেন তাদের পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ, জানান দলের নেতাকর্মীরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে এবং সেখানে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। এসবের বক্তারা অবিলম্বে হামলা বন্ধ এবং ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে এবং সেখানে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। সকালে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে। এরপর অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ। ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা ও ফিলিস্তিনিদের স্বাধীনতার হস্তক্ষেপের প্রতিবাদে পতাকা মিছিল করেছে মেহেরপুরের সরকারি কলেজ ছাত্রলীগ। সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন। মিছিলটি কলেজ চত্বর পেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বর গিয়ে শেষ হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগ বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকা হাতে নিয়ে প্রতিবাদ পদযাত্রা বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আর এই হামলাকে বর্বরচিত আখ্যা দিয়ে বক্তারা বলেন, এটি হামলা নয়, শুধু গণহত্যা। বক্তারা অবিলম্বে হামলা বন্ধ ও ফিলিস্তিনিদের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামে সিআরবি চত্বরে প্রতিবাদ সমাবেশের পর একটি মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাকাণ্ড বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল ও পদযাত্রা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণারও দাবি জানানো হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কলেজ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আবু সাইদ অপু, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। আর মাত্র একদিন পরেই সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। যশোরের মনিরামপুর এবং কেশবপুরে ৬ষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীরা সভা সমাবেশ, পথসভা, মিছিল করছেন আর ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে রংপুরের পীরগাছায় উপজেলার হাটবাজার, গ্রামগঞ্জ সর্বত্রই নির্বাচনী আমেজে মেতে উঠেছে প্রার্থীরা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে এবং শরীফুল ইসলাম সেই সাথে খুরশিদ আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এস এম হামিম। আর সেই পরিবর্তনের স্বার্থে আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সাতক্ষীরা, শ্যামনগর ও কালীগঞ্জ ২ উপজেলায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা নির্বাচনে জয়ী হতে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারে বা গণসংযোগে গিয়ে আমার যতটা অনুভূতি এসেছে, আমি তাদের কাছে বিশ্বাসভাজন হয়েছি। এলাকার সুপেয় পানির অভাব, আমি এই সুপেয় পানি নিয়ে কাজ করতে চাই জনগণের সাথে। আগামী দিনে এই যে স্বপ্ন মানুষ দেখছে, এই স্বপ্ন পূরণে আমি অবশ্যই সফল হব।
তবে প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে যারা কাজ করবে এমন প্রার্থীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে চান ভোটাররা। আমাদের ভোট আমরা যেন নিজেরাই দিতে পারি এবং পছন্দের প্রার্থীকেই দিতে পারি। সমস্ত জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। একজন প্রার্থী চাই আমরা যাতে এই সংস্কারগুলো সে করতে পারে, এইটা আমাদের দাবি। আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই আমাদের কালীগঞ্জবাসীর উন্নয়ন নিয়ে আসতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। যশোরের মনিরামপুর উপজেলা ও কেশবপুর ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শেষ মুহূর্তে বুট প্রচারণা জমে উঠেছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করায় জোরে সোরে মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। যে জায়গায় যাচ্ছি তাতে আমি ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা প্রত্যেকেই পরিবর্তন চাই। মনিরামপুরের যে ভবদা সমস্যা, এই সমস্যাটি নিয়ে রাষ্ট্রীয় যে সমস্ত জায়গা আছে এবং এর যে দপ্তরগুলো আছে সেসব জায়গায় আমি কথা বলবো যে স্থায়ী সমস্যা সমাধান করা যায়। অন্যদিকে রংপুরের পীরগাছা উপজেলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, করছেন উঠান বৈঠক। এলাকার যুব সম্প্রদায়কে আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে শুরু করে আমাদের বিসিএস ক্যাডার থেকে শুরু করে যে জায়গাগুলো আমাদের ঘাটতি রয়েছে সেই জায়গাটাতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি উন্নয়ন করলাম রাস্তা, উন্নয়ন করলাম অবকাঠামো বা বিল্ডিং, কিন্তু ওখানে মানুষটাকে খারাপ, সেই উন্নয়নটা আমি ওইভাবে উন্নয়ন মনে করি। SM হামিম, মাই টিভি। উপজেলা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদক মণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন তিনি। ওবায়দুল কাদের জানান, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা উদযাপন করব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আমরা আমাদের পার্টির হীরক জয়ন্তী, প্ল্যাটিনাম জুবলি আমরা উদযাপন করব। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে কোনো না কোনোভাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে। আমি আপনাকে একটা কথাই বলে রাখি, আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। এ সময় বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে দাবি করে শেখ হাসিনা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলেও জানান ওবায়দুল কাদের। বাংলাদেশের গণতন্ত্রকে ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রহসনের নির্বাচন ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার, হাঁ না ভোটে ১১৪% হাঁ ভোট, এসব কিন্তু তাদেরই সৃষ্টি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী তালিকায় বলে দিচ্ছে আওয়ামী লীগ শূন্য টিনের বাক্স হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন। ক্ষমতাসীনদেরকে অনির্বাচিত মন্তব্য করে রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। কারাগারে আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে হাবিবুর নবী খান সোহেল মুক্তি পরিষদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে মন্তব্য করে সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই যে একটা দাবি নির্বাচন তারা করতে যাচ্ছেন যেখানে জনগণের কোনো সমর্থন নেই, তো ওবায়দুল কাদের সাহেব
আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন, কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টের পান প্রতি মুহূর্তে, যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছে। পরে বাংলা মোটর এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করেন রিজভী আহমেদ সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। উপজেলা নির্বাচন বয়কট করুন, বর্জন করুন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নেজামে ইসলামী পার্টির আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ক্ষমতাসীনদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে নতুন উদ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এই সরকারকে ফেলতে হবে, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে, সেইখানে রাস্তায় আমাদের ঐক্য হবেই, এই একটা আমি বিশ্বাস করি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আগামী ৫ জুন ভোট গ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আপাতত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। এ বিষয়ে বিস্তারিত শুনানির জন্য আদালত আগামী ১২ মে তারিখ ধার্য করেছেন। এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। প্রত্নসম্পদ আইন ২০২৪-এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তবে এটিও অনুমোদন করা হয়নি। খসড়ার কয়েকটি জায়গায় সংশোধন করতে বলেছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই খসড়া উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনের খসড়ার মূলত বাংলাদেশের যে প্রত্নসম্পদ আছে সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলো হস্তান্তর নিয়ন্ত্রণ করার বিষয়গুলো ছিল। এসব বিষয় যদি কেউ অমান্য করে তখন তাদের জন্য শাস্তির বিধান ছিল। এই খসড়া পরবর্তী বৈঠকে আবার আনতে বলা হয়েছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একাধিক টিম এখনও ঘটনাস্থলে রয়েছে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে সঙ্গে সঙ্গে পানি ছিটানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ফের আগুন লাগার আশঙ্কা দূর করতে আরও অন্তত ২ দিন আগুন নেভানোর কাজ চলবে বলেও জানান বন বিভাগ। সকালে তাদের ২৫টি টিম অগ্নিকাণ্ডের পুরো এলাকা ঘুরে আগুনের অস্তিত্ব খুঁজে পায়নি। এই ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে তারা। নৌবাহিনীর ৩টি দল আজ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউথারা স্টেশনের অমর বুনিয়া টহল চৌকির কাছে এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকালে বন বিভাগ, ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় বাসিন্দা, নৌবাহিনীর দল এবং স্বেচ্ছাসেবকরা আগুন নেভাতে একসঙ্গে কাজ শুরু করেন। এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় অগ্নি নির্বাপন কাজ স্থগিত করা হয়। দর্শক, সংবাদ বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যা থাকছে। গোয়েন্দা পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে অভিনব প্রতারণা। চক্রের ৯ সদস্য গ্রেফতার। মিল্টনের আশ্রমের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন। আবারও স্বাগত। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান, প্রথমে পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসার সদস্যদের সহায়তায় সংগ্রহ করা হতো আবেদনকারীর তথ্য। এরপর পুলিশের পরিচয়ে টাকা হাতিয়ে নিত চক্রটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাসপোর্ট অফিসে বেড়েছে প্রতারক চক্রের দৌরাত্ম্য, তাও আবার পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য পরিচয়ে। আর তাদের সহায়তা করছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু লোকজন। প্রতারণার ঘটনা জানতে পেরে তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকার বিভিন্ন স্থান থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় প্রতারক চক্রের 9 সদস্য, যারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিত অর্থ। এটা তো আমি বলি সে যে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান চক্রটি কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করত জানান তারই বিস্তারিত। সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, আপনার নাম কি মুখ, সে বলে হ্যাঁ এবং আপনার বাড়ি মুখ, যখন দেখে যে সব তথ্য বলে ফেলছে তখন বলছে যে আমাদের পুলিশ যাবে, আপনার এই তথ্যগুলি লাগবে বলে দিয়ে দেন। ঠিক আছে, আমরা আর যাবো না, একটা কাজ করেন, আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। গোয়েন্দা প্রধান আরও জানান, প্রতারক চক্রকে সহায়তা করত পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারী। পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিওন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটোকপি করে তোলে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত তা খুঁজে বের করতে অভিযান অব্যাহত রাখার কথাও জানান মহানগর গোয়েন্দা প্রধান। এই চক্রের সাথে পাসপোর্ট অফিসের কোন পিয়ন, কোন আনসার, কোন দালাল জড়িত, শুধুমাত্র আগারগাঁও অফিস না, কিন্তু তার উত্তরা অফিসও রয়েছে। এগুলি আমরা তথ্য কালেকশন করে আমি অলরেডি আমাদের ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি এবং আমি দরকারবশত আরও যাদের নাম আসে সেই বিষয়গুলি তথ্য কালেকশন করে আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সকালে শিল্প মন্ত্রণালয় থেকে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে দাখিল করা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এর আগে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট বরাবর একটি রিট পিটিশন দায়ের করি এবং সেটি মূলত ছিল বাংলাদেশের জিআই পণ্য যে টাঙ্গাইল শাড়ি হওয়ার যোগ্যতা রাখে সেই পণ্যটিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পণ্য হিসাবে রেজিস্ট্রি করে প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে একটি রিট পিটিশন আমি দাখিল করি এবং পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হয়, রুল জারি হয় এবং কিছু নির্দেশনা মহামান্য সুপ্রিম কোর্ট প্রদান করেন। মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা শিশু বৃদ্ধদের দায়িত্ব নিয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। দুপুরে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, আশ্রমে থাকা সকলের খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ আপাতত বহন করবে ফাউন্ডেশনটি, যেখানে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ফাউন্ডেশনটি তাদের নিজস্ব ফান্ড থেকে মিল্টনের মিরপুর ও সাভারের আশ্রমে থাকা সকলের জন্য বাজার সহ সবকিছুই করছে। মানবিক জায়গা থেকে ফাউন্ডেশনটি এগিয়ে এসেছেন বলেও জানান ডিবি প্রধান। আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সেই বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা, শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা তো আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না। যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগেই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন। এবার খেলার সংবাদ। টানা 16 ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এ নিয়ে টানা দ্বিতীয় এবং রেকর্ড 23 বার শিরোপা ঘরে তোলে আকাশী নীল শিবির। আসরের শেষ ম্যাচে শাইনপুকুরকে 4 উইকেটে হারিয়েছে দলটি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 234 রান সংগ্রহ করে শাইনপুকুর। জবাবে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে 23 বল আর 4 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আবাহনী। আমার মনে হয় আমার ড্রেসিং রুমটা ইজ ফ্যান্টাস্টিক। আমি মনে করি দারুণ একটা ড্রেসিং রুম আমার টিমের। ছেলেরা একসাথে সব তাদের ট্রেনিং থেকে আরম্ভ করে বলেন বা একসাথে ঘোরাফেরা করা, যখন তারা প্রিমিয়ার লিগটা খেলে তারা একটা ফ্যামিলি হয়ে যায়। শুড বি ভেরি অনেস্ট। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো।
তাপপ্রবাহ কমার সাথে সাথে দেশব্যাপী শিলাবৃষ্টি ও কালবৈশাখী ধারা। আগামী এক সপ্তাহ এমন পরিস্থিতি থাকবে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে দেশব্যাপী ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি। ইসরায়েলের নৃশংসতা বন্ধ যৌথ বিরোধী আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি লাভ। সারা দেশের শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত প্রার্থীরা। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলেই কঠোর শাস্তি বললেন ওবায়দুল কাদের। প্রার্থী তালিকায় আওয়ামী লীগ শূন্য টিনের বাক্স হয়ে গেছে মন্তব্য রিজভি। সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। ধোঁয়া দেখিয়ে ছিটানো হচ্ছে পানি। অগ্নি নির্বাপনের কাজ চলবে আরো দিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী রাতের সংবাদ 9:30 দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিচ্ছি আমি নিশাত। আল্লাহ হাফেজ।